মিহি সিজন 2 নেশাক্ত প্রহর লিখেছেন রূপন্তী সরকার পর্ব সংখ্যা 12। ইয়াশফা একদম চুপচাপ ঋষভের দিকে চেয়ে রইল, আর ঋষভও কেমন যেন একটা ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়াশফার দিকে। ঋষভের হাত থেকে তখনও টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। ঋষভ আচমকা নিজের পুরো শরীরের ভর ছেড়ে দিয়ে ইয়াশফার কাঁধে মাথা এলিয়ে দিল। ইয়াশফা নিজের ভালো হাতটা দিয়ে ঋষভকে একটু শক্ত করে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। ঘরের ভেতর একদম পিনপিনে নীরবতা। ইয়াশফা খেয়াল করলো ঋষভের কোনো সাড়া শব্দ নেই। ও আস্তে করে ডাকল, এই বলদাপাড়া। কিন্তু কোনো উত্তর এলো না। ঋষভ ক্লান্তিতে ওখানেই ঘুমিয়ে পড়েছে। ইয়াশফা নিজের মচকানো হাতটা সামলে অনেক কষ্টে ঋষভকে টেনে টুনে বিছানায় শুইয়ে দিল। এরপর গুটি গুটি পায়ে গিয়ে ঘরের দরজাটা খুলে দিল। দরজার বাইরে সবাই তখনও ওভাবেই দাঁড়িয়েছিল। দরজা খুলতেই মিহি তড়িঘড়ি করে রুমে ঢুকে দেখল ঋষভ গভীর ঘুমে আচ্ছন্ন। ও গিয়ে ঋষভের মাথার কাছে বসলো। ওইদিকে ইয়াশফা এক হাত দিয়ে ঘরের মেঝেতে ছড়িয়ে থাকা কাচের টুকরোগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে শুরু করলো। মিহি সেটা দেখে ইয়াশফার দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুমি এসব করতে যেও না মা। এক এক হাত তো এমনিতেই মচকে গেছে, অন্য হাতে আবার কাজ ফুটে যাবে। এসব করার দরকার নেই, তুমি নিজের ঘরে গিয়ে একটু রেস্ট নাও। মিহির কথা শুনে ইয়াশফা আর কথা বাড়ালো না, চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল। যাওয়ার আগে মিহিকে বলল, ওনার হাত থেকে রক্ত পড়ছে কিন্তু একটু দেখবেন। মিহি মাথা নাড়িয়ে আচ্ছা বলল। পরের দিন সকালবেলা ইয়াশফা খাবার টেবিলে বসে আছে। ওর ঠিক পাশেই বসে শুভ্র মনের সুখে গপ গপ করে সকালের নাস্তা খাচ্ছে। রেড ড্রয়িং রুমে থেকে হেঁটে এসে ইয়াশফার সামনে দাঁড়ালো। ইয়াশফাকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও, আমরা একটু বাইরে বের হব। ইয়াশফা মুখ ভর্তি খাবার নিয়ে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কোথায় যাব বাবা? হৃদ একদম গম্ভীর মুখে জবাব দিল, গ্রামে। ওখানে গিয়ে কয়েকটা দিন থেকে এসো, দেখবা তোমার মনটা ভালো হয়ে যাবে। হৃদের কথা শুনে মিহি রান্নাঘর থেকে এক প্রকার তেড়ে এলো। সে হৃদের সামনে এসে কোমরে হাত দিয়ে রেগে বলল, তুমি কি একদম পাগল হয়ে গেছো নাকি? কালকে রাতে ছেলেটাকে চোখের সামনে কি কাণ্ডটা করলো সেটা দেখলে না? এখন যদি তুমি আবার ইয়াশফাকে জোর করে গ্রামে পাঠাতে যাও, রিস কিন্তু এবার আরো বড় কোনো অঘটন ঘটিয়ে বসবে। আমি এসব অশান্তি আর সহ্য করতে পারছি না, আমাকে একটু শান্তি দাও, আমি খুব ক্লান্ত। হৃদ কড়া গলায় মিহিকে বলল ধমকে উঠে বলল, করলে করুক, ওর কথায় কি দুনিয়া চলবে নাকি? আমি অ্যাটম বোমকে কিছুতেই ওর মতো বেয়াদবের কাছে রাখবো না, ব্যাস। কথাটা বলে হৃদ ইয়াশফার হাত ধরে সোজা গাড়ির দিকে রওনা দিল। ইয়াশফাও আর কোনো কথা না বলে হৃদের পেছন পেছন বাধ্য মেয়ের মতো চলে গেল। ওদিকে মিহি হৃদ আর ইয়াশফার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা বড় সড়ো দীর্ঘশ্বাস ফেলল। হৃদ ইয়াশফাকে নিয়ে গ্রামে পৌঁছালো। সারাটা রাস্তা ইয়াশফা একটা একটা কথাও বলেনি, শুধু চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল। কিন্তু গ্রামে ঢুকতে ইয়াশফার মলিন মুখ এক টুকরো মিষ্টি হাসি ফুটে উঠল। ওর এই গ্রামটা ভীষণ সুন্দর, পাকা ধানের গন্ধ আর পাখিদের কিচিরমিচির। শহরের ওই চার দেয়ালের বন্দিদশা থেকে মুক্ত হয়ে এখানে আসতেই ওর মনটা যেন এক নিমেষেই জুড়িয়ে গেল। ইয়াশফা হৃদের দিকে তাকিয়ে আবদারের সুরে বলল, বাবা, গাড়িটা কি এখানে একটু দাঁড় করাবেন? আমি বাকি পথটুকু একটু হেঁটে হেঁটে যেতে চাই। হৃদ ইয়াশফার মনের অবস্থাটা বুঝতে পারলেন ও মুচকি হেসে গাড়িটা দাঁড় করিয়ে বলল, আচ্ছা যাও মা, তুমি এগোও, আমি গাড়িটা পার্ক করে আসছি। গাড়ির দরজা খুলতে ইয়াশফা এক প্রকার দৌড় দিল। ইয়াশফাকে দেখার সাথে সাথেই ঝোপের আড়াল থেকে ওর প্রিয় ছোট হরিণ ছানা কিসমিস
লাফাতে লাফাতে ছুটে এসে ওর গায়ের ওপর চড়ে বসলো। ইয়াশফা হরিণকে কিসমিস বলেই ডাকে। সাথে সাথে কোত্থেকে যেন হুটোপুটি খেতে খেতে সাদা পশমের বিড়াল ম্যাও ম্যাও ছুটে আসলো। লেজ নাড়তে নাড়তে একটা ছোট দেশি কুকুরছানা বাঘা ছুটে এসে ইয়াশপার পায়ে গা ঘষতে লাগলো। ঠিক তখনই পাশের চালতা গাছের ডাল থেকে একটা সবুজ টিয়া পাখি উড়ে এসে বসলো ইয়াশপার মচকানো হাতের ওপর। ইয়াশপা ওই টিয়াটার নাম রেখেছে পিপাই। এতদিন পর নিজেরই অবুঝ বন্ধুদের কাছে পেয়ে ইয়াশপার চোখ দুটো আনন্দে ছলছল করে উঠল। ওরা সবাই যার যার নিজের ভাষায় ইয়াশফাকে ডাকছে, আর ইয়াশফাও ওদের ডাকে সাড়া দিচ্ছে। মনে হচ্ছে যেন কত জনমের চেনা বন্ধু ওরা। ঘর থেকে তেড়ে বেরিয়ে এলেন ইয়াশফার মা। মহিলার মুখ দেখেই বোঝা গেল ইয়াশফাকে ছুট করে এভাবে ফিরে আসতে দেখে তিনি বিন্দুমাত্র খুশি হননি। তিনি ইয়াশফার দিকে কটমট করে তাকিয়ে কর্কশ গলায় বললেন, কি রে, তুই এখানে কেন? ইয়াশফা ওনার কথার কোনো উত্তর দিল না। ও তখনও ব্যস্ত নিজেদের বন্ধুদের আদর করতে। উনি হনহন করে এগিয়ে এসে ইয়াশফার সেই মচকানো হাতটাই খপ করে চেপে ধরলেন। ব্যথার চোটে ইয়াশফা আকাশ ফাটানো একটা চিৎকার দিয়ে উঠল। মহিলা তাতেও থামলেন না। কি রে, কথা কি কানে যাচ্ছে না তোর? এই অসময়ে এখানে এসেছিস কেন? শ্বশুর বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, এখন আবার আমাদের ঘাড়ে এসে চাপতে এসেছিস, তাই তো? ইয়াশফা একটা মুচকি হাসি হাসলো। ও জানতো এখানে আসলে ওকে এই কথাই শুনতে হবে। মহিলা ওর হাসির দিকে তাকিয়ে আবার মুখ বাঁকিয়ে বললেন, জানতাম তো আমি, তোর মতো অলক্ষীর কপালে আর ঘর সংসার হবে না। ঠিক তখনই হৃদ সেখানে এসে হাজির হলো। হৃদকে দেখে ইয়াশফার মা চুপ হয়ে গেল। তাড়াহুড়ো করে ঘর থেকে একটা প্লাস্টিকের চেয়ার এনে উঠানে পাতলেন। আঁচল দিয়ে চেয়ারটা মুছতে মুছতে একগাল হেসে বললেন, আরে ভাই আসুন, বসুন এখানে। হৃদ ঠান্ডা গলায় বলল, না ঠিক আছে, বসতে হবে না। হৃদ গাড়ি থেকে নামানো কয়েক কেজি মিষ্টি, ফলমূল, ইয়াশফার প্রেসক্রিপশনের কিছু মেডিসিন আর ওর পছন্দের এক গাদা চিপস চকলেট মহিলার হাতে বাড়িয়ে দিল। এত সব জিনিসপত্র দেখে ইয়াশফার মায়ের চোখ তো চড়ক গাছ। লাজুক হাসি টেনে বললেন, এসব আবার কেন আনতে গেলেন? এসবের কোনো দরকার ছিল না। আপনি দয়া করে একটু বসুন, আমি আপনার জন্য একটু জলখাবারের ব্যবস্থা করি। হৃদ ভারী গলায় বলল, আজকে বসবো না, আমার একটু জরুরি কাজ আছে, এখনই বেরোতে হবে। তবে যাওয়ার আগে কিছু কথা বলছি, একদম মন দিয়ে শুনুন। আমি আজকে এখানে আমার বাড়ির বৌমাকে রাখতে আসিনি, আমি এসেছি আমার সন্তানকে রাখতে, আমার অ্যাটম বোমকে রাখতে। ও কিছুদিন এখানে থাকবে, তারপর আমি এসে ওকে নিয়ে যাব। হৃদ একটু থামলো। ইয়াশফার মচকানো হাতটার দিকে একবার তাকিয়ে মহিলার চোখে চোখ রেখে আবার বলল, ওর ডান হাতটা মচকে গেছে, প্রচন্ড ব্যথা। ওকে ঘরের একটা ছোট কাজও করতে দেবেন না, সময় মতো এই মেডিসিনগুলো খাইয়ে দিবেন, আর এই টাকাগুলো নিজের কাছে রাখুন। কথাটা শেষ করে হৃদ পকেট থেকে একটা মোটা টাকার বান্ডিল বের করে ইয়াশফার মায়ের হাতে গুজে দিল। হৃদ ওনার দিকে তাকিয়ে কড়া সুরে বলল, ওর যেন এখানে কোনো অসুবিধা না হয়। আমি আমার মেয়েকে আজকে যেমন রেখে যাচ্ছি, এসে যেন ঠিক তেমনই পাই, এক চুলও যেন এদিক ওদিক না হয়। কথাটা বলেই হৃদ আর এক মুহূর্ত দাঁড়ালেন না। গট গট করে হেঁটে নিজের গাড়ির দিকে বসলো। গাড়িতে গিয়ে বসলো। চোখের পলকে কালো গাড়িটা ধুলো উড়িয়ে গ্রামের রাস্তা দিয়ে চলে গেল। উঠোনে আর রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা গ্রামের মানুষজন এতক্ষণ হাঁ করে হৃদকে দেখছিল। গাড়িটা চলে যেতেই পাড়ার মহিলারা নিজেদের মধ্যে কানাঘষা শুরু করে দিল, ওরে বাবা, এটা ইয়াশফার শ্বশুর নাকি? যেমন সুন্দর চেহারা তেমনই তো দেমাক। ইয়াশফা কি এমন তাবিজ করলো যে এত বড় লোকের বাড়িতে বিয়া হইল? রায়ান কুঞ্জ একদম থমথম করছে। ঘড়িতে তখন সকাল 10টা পার হয়ে গেছে। ঋষভ সবেমাত্র ঘুম থেকে চোখ ডলতে ডলতে উঠল। ও বাথরুমে গিয়ে কোনো মতে ফ্রেশ হয়ে
নিচে নেমে এলো, দুই হাতে ধবধবে সাদা ব্যান্ডেজ জড়ানো, মুখ বরাবরের মতোই গম্ভীর। ডাইনিং টেবিলে মিহি চুপচাপ বসে ছেলের জন্যই অপেক্ষা করছিল। ঋষভকে আসতে দেখে আর কথা না বাড়িয়ে প্লেটে খাবার ওর সামনে এগিয়ে দিল। ঋষভ চেয়ার টেনে বসলো, আশেপাশে তাকালো, কিন্তু কোথাও একজনকে দেখতে পাচ্ছে না। ঘূর্ণিঝড় কোথায় গেল? পুরো বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। ঋষভ মিহির দিকে তাকালো, ভারী গলায় জিজ্ঞাসা করলো, মাম্মা, ইয়াশ কোথায়? মিহি মুখের কোনো কথা বলল না। এর মধ্যেই হৃদ এসে হাজির। ঋষভের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমার বউকে গ্রামে রেখে এসেছি। আগে ভদ্রতা শিখবা, তারপর বউ পাবা। কি রাগ করলা?